মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞান পরীক্ষা আর বেশি সময় বাকি নেই, তাই তোমাদের কথা মাথায় রেখে প্রথম 7টা অধ্যায় থেকে খুব ভালো ভালো কিছু শর্ট প্রশ্ন আজকে আমরা আলোচনা করতে এসেছি। তোমরা অবশ্যই পরীক্ষা হলে ঢোকার আগে এই যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের অবশ্যই দেখে যাওয়া উচিত। তাই যারা সারা বছর ভালোভাবে পড়াশোনা করেছো এবং যারা কিছুটা ঢিল দিয়েছো প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই এই যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই তোমাদের দেখে যাওয়াটা উচিত। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নপত্রে। দেখো, প্রথম প্রশ্ন পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার থেকে দিয়েছি। 4টে গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। 4টে গ্রিনহাউস গ্যাসের নাম কি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড। 6টা বললাম, যে কোনো 4টে লিখবে, অসুবিধা নেই, সবগুলো জানতে হবে এগুলো। কোন গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস এফেক্টের জন্য সবথেকে বেশি দায়ী? কার্বন ডাইঅক্সাইড। ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাসগুলো কি কি? সিএফসি, নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর দেখা যায়, অর্থাৎ দ্বিতীয় স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কীভাবে উষ্ণতা পরিবর্তন হয়? এটা হবে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে একদম নিচে তাপমাত্রা থাকে 15 ডিগ্রি সেলসিয়াস, তারপরে যখন আমরা আস্তে আস্তে উপরে উঠবো তাপমাত্রা কমতে কমতে -56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়। ট্রপোপজ যখন শেষ হলো তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার যখন আসছে ও শুরুতে তাপমাত্রা -56 ডিগ্রি, এরপরে যখন আমি আস্তে আস্তে উঠে একদম যখন লাস্টে যাব তখন কিন্তু ওর তাপমাত্রা থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? ডবসন ইউনিট। 7 দাগের বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। 8 নম্বর, তাপন মূল্যের এসআই একক কি? জুল পার কেজি। এরপরে গ্যাসের আচরণ থেকে প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, চাপের এসআই একক কি? নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। 2 নম্বর, বয়েল ও চার্লসের সূত্রে কোন কোন রাশিগুলি ধ্রুবক থাকে? তাহলে আমরা কি জানি গ্যাসের ভর বা পরিমাণ দুটো ক্ষেত্রে ধ্রুবক থাকে। বয়েলের ক্ষেত্রে তাপমাত্রা ধ্রুবক থাকে অতিরিক্ত, আর চার্লসের ক্ষেত্রে চাপটা ধ্রুবক থাকে। এবার মনে রাখার জন্য সহজ টেকনিক বলেছিলাম, চাচা বিটিএস। চার্লসের চাপ, বয়েলের টেম্পারেচার স্থির। এরপরে 3 নম্বরটা দেখো, বয়েলের সূত্রে পিভি এবং চার্লসের সূত্রে ভিটি এর গ্রাফ কেমন হবে? যদি আমি বয়েলের সূত্রে বলি, পি এবং ভি এর গ্রাফ হয় সমপরাবৃত্ত, এবং চার্লসের সূত্রে টি যদি কেলভিন স্কেলে থাকে তখন কিন্তু সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। 4 নম্বর প্রশ্নটা দেখো, 16 গ্রাম অক্সিজেনের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটা কি হবে? অর্থাৎ পিভি সমান এনআরটি, এখানে এনটা কত হবে? 32 গ্রামের জন্য 1 মোল হয়, তাহলে 16 গ্রামের জন্য হাফ মোল হবে, অর্থাৎ পিভি সমান হাফ এনআরটি বা 0.5 এনআরটি। এরপরে 5 দাগের প্রশ্নটা দেখো, এসটিপিতে 5 লিটার অক্সিজেন এবং 5 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার মধ্যে বেশি সংখ্যক অণু বর্তমান? তাহলে এসটিপিতে অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং প্রেশার আছে, যদি হয় আমরা কি জানি অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী যদি তাদের আয়তন সমান হয় তাহলে তাদের মধ্যে কণার সংখ্যা বা অণুর সংখ্যা কিন্তু সমান হবে, তাহলে এখানে অণুর সংখ্যা কিন্তু দুটোতেই সমানভাবে বর্তমান। এরপরে 6টা দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস বড় নাকি 300 কেলভিন বড়? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস সমান 30 + 273 অর্থাৎ 303 কেলভিন। তাহলে 303 কেলভিন অপেক্ষাকৃত কিন্তু বড়, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস 300 কেলভিনের থেকে বড়। 7টা দেখো, কত উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়? এটা হবে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। এরপরে রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে দেখো, কোন একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14, তাহলে তার আণবিক ভর কত হবে? আমরা কি জানি m সমান 2d, তাহলে d অর্থাৎ বাষ্প ঘনত্ব যদি 14 হয় তাহলে m সমান 14 × 2 অর্থাৎ 28। এরপরে 2 দাগের প্রশ্ন, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 2 গ্রাম, তাহলে 1 লিটার হবে 2/22.4, উত্তর হবে 0.089 গ্রাম। এরপরে তাপের ঘটনা থেকে দেখো, প্রথম প্রশ্ন, আলফা, বিটা এবং গামার অনুপাত অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কি হবে? 1:2:3। এরপরে প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি? পার কেলভিন। 3 নম্বর, তাপ পরিবাহিতা কার সব থেকে বেশি? এটা হবে হিরে। 4টা লোহা এবং ইনভার এর মধ্যে কার প্রসারণ গুণাঙ্ক কম? ইনভার। 5টা তাপ পরিবাহিতার একক কি? তাপ পরিবাহিতার একক কি? তাপ পরিবাহিতার একক হলো ওয়াট পার মিটার কেলভিন। এরপরে 6টা দেখো, সত্য মিথ্যা দিয়েছে একটা। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক, সত্য। এরপরে আলো অধ্যায় থেকে দেখো, একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি,
তাহলে ওই দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি r সমান 2f, অর্থাৎ f সমান r/2। এটা যদি হয় তাহলে বক্রতার ব্যাসার্ধ 20 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য 10 সেমি হবে। দুয়েরটা উত্তল দর্পণের ব্যবহার কি? তাহলে উত্তল দর্পণ আমরা কিভাবে ব্যবহার করি? আমরা জানি উত্তল দর্পণে যে গাড়ির রেয়ার ভিউ দর্পণ যেটা বা পিছনে যেটা আমরা দেখি ভিউ ফাইন্ডার হিসাবে, সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। অবতল দর্পণ কেন কেন ব্যবহার করা হয়? অবতল দর্পণের ব্যবহার লেখো। যারা দাঁতের চিকিৎসা করে তারা অবতল দর্পণ ব্যবহার করে, গাড়ি হেডলাইটে আমরা অবতল দর্পণ ব্যবহার করি, এবং দাড়ি কামানোর যে দর্পণ বা শেভিং মিরর যেটা, সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এরপরে একটা সত্য মিথ্যা দেখো। প্রতিসরণের ক্ষেত্রে আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে কৌণিক বিচ্যুতির মান হবে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, অর্থাৎ ডেল্টা সমান I মাইনাস আর। একদম সত্য, কারণ লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায় তাহলে লঘু মাধ্যম অর্থাৎ আপতন কোণটা বেশি হবে, প্রতিসরণ কোণটা কম হবে। ধরো আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, তাহলে বিচ্যুতি কত হবে? 45 মাইনাস 30 অর্থাৎ 15 ডিগ্রি। এরপরে কাচের স্ল্যাবের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতির মান কত হবে? প্রথমত কাচের স্ল্যাবের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি ঘটে না, শূন্য। যা হয় সেটা হচ্ছে পার্শ্ব সরণ ঘটে। এবার পার্শ্ব সরণ যদি আবার লম্বভাবে আলো পড়ে সেক্ষেত্রে কিন্তু পার্শ্ব সরণও ঘটে না, সরাসরি আলোটা বেরিয়ে যায়। এরপরে সাতেরটা দৃশ্যমান বর্ণালীর কোন বর্ণের আলোর বেগ সব থেকে বেশি এবং কোন বর্ণের আলোর বেগ সব থেকে কম? সব থেকে বেশি লাল বর্ণের আলোর বেগ এবং সব থেকে কম বেগুনি বর্ণের আলোর বেগ। এরপরে প্রিজমে প্রতিসরণের ফলে কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি হয় এবং কোন বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে কম হয়? বিচ্যুতি সব থেকে বেশি হয় বেগুনি বর্ণের আলোর জন্য এবং সব থেকে কম বিচ্যুতি হয় লাল বর্ণের আলোর জন্য। এরপরে প্রশ্ন, একটি সবুজ পাতাকে লাল আলোতে কি রঙের দেখাবে? কালো বর্ণের দেখাবে। কেবলমাত্র সবুজ পাতাকে সবুজ আলোতেই সবুজ দেখাবে এবং সাদা আলোতে সবুজ দেখাবে, বাকি অন্যান্য যদি আমি আলো দিই তখন কিন্তু সেটাকে কালোই দেখাবে। এরপরে 10 দাগের প্রশ্ন, দৃশ্যমান বর্ণালীর কোন বর্ণের আলোর বিক্ষেপণের তীব্রতা সব থেকে বেশি হয়? যার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম হবে তাহলে বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণের তীব্রতা সব থেকে বেশি হবে। এরপরে রয়েছে চলচরিত চ্যাপ্টার। প্রথম যে ব্যাপারটা দেখো, একটা ইকুয়েশন দিয়েছি, তড়িৎ বিভব সমান কৃতকার্য বাই আধান, অর্থাৎ ভোল্ট ইজ ইকুয়াল টু জুল বাই কুলম্ব। এটা ভালোভাবে দেখে যেও, এখান থেকে সরাসরি প্রশ্ন পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে দুয়েরটা 10 সেকেন্ড ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে ওই মানে তড়িৎ পরিবাহের মধ্যে টোটাল কত আধান পরিবাহিত হয়েছে? আমরা কি জানি? কিউ সমান I ইন্টু টি, অর্থাৎ এখানে I অর্থাৎ 2 ইন্টু টি মানে 10 সেকেন্ড অর্থাৎ 20 কুলম্ব। এরপরে তিনেরটা একটি পরিবাহীকে সমান 2 ভাগে কাটা হলো, তা নতুন যে পরিবাহী হবে সেই পরিবাহী দুটির রোধ পূর্বের তুলনায় মানে পূর্বের যে মূল পরিবাহী ছিল তার তুলনায় কত গুণ হবে? অর্থাৎ দৈর্ঘ্য যেহেতু আমি অর্ধেক করে দিয়েছি, প্রস্থ একই রয়েছে, টোটাল যে রোধটা পূর্বের তুলনায় কিন্তু অর্ধেক হয়ে যাবে। চার দাগের প্রশ্ন, তড়িৎ পরিবাহিতাঙ্কের একক কি? মো পার মিটার বা সিমেন্স পার মিটার, এসআই একক। এরপরে দুটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও, জার্মেনিয়াম এবং সিলিকন। 6 দাগের প্রশ্ন, অর্ধপরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করলে রোধের কিরূপ পরিবর্তন হয়? আমরা কি জানি? যখন আমি অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াবো তখন তার পরিবাহিতা বেড়ে যায়, অর্থাৎ পরিবাহিতা বাড়া মানে কি? রোধটা কমছে। 7 নম্বর, বৈদ্যুতিক মোটর ও জেনারেটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে বৈদ্যুতিক মোটরে আমরা বিদ্যুৎকে কাজে লেগে যান্ত্রিক শক্তি পাচ্ছি, তাহলে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এবং জেনারেটরে কি করি? আমরা কারেন্ট উৎপন্ন করি, তাহলে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। এরপরে 8 দাগের প্রশ্ন, ফিউজ তার কিভাবে যুক্ত করা হয়? ফিউজ তার লাইভ তারের সঙ্গে বা লাইভ লাইনের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ফিউজ তারের বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে যাবে। এরপরে 9 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক নতুন নিয়ম অনুযায়ী লাইভ, নিউট্রাল এবং আর্থিং তারের রং কি কি হয়? প্রত্যেকটা রং কিন্তু আলাদা। তাই লাইভ তারের রং হবে বাদামি বর্ণের, আর্থিং তারের রং সবুজ বা হলুদ, এবং যেটা নিউট্রাল তার রয়েছে তার কিন্তু হালকা নীল। এবার 10 দাগের প্রশ্ন, 1 বিওটি অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট সমান কত জুল? 3.6 ইন্টু 10⁶ জুল বা 3.6 মেগা জুল। এরপরে 7 নম্বর চ্যাপ্টার থেকে পরমাণু নিউক্লিয়াস থেকে দেখো, তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। 2 নম্বর, ক্যান্সার কোষ ধ্বংস করতে কোন তেজস্ক্রিয় পদার্থটি ব্যবহৃত হয়? কোবাল্ট 60, অর্থাৎ যে কোবাল্ট রয়েছে যার পরমাণু ক্রমাঙ্ক 27 কিন্তু ভর সংখ্যা 60। এরপরে তিনেরটা, একটি আলফা কণা নিঃসরণের ফলে একটি পরমাণুর ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কিরূপ পরিবর্তন হয়? ভর সংখ্যা
4 ইউনিট কমে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 ইউনিট কমে, অর্থাৎ 2 সংখ্যা কমবে। যদি এক্স থাকে আর ওয়াই থাকে, ভর সংখ্যা যদি এক্স হয় তাহলে এক্স মাইনাস 4 হবে, পরমাণু ক্রমাঙ্ক যদি ওয়াই হয় তাহলে পরবর্তী যে পরমাণু ক্রমাঙ্ক হবে সেটা হবে ওয়াই মাইনাস 2। এরপরে দেখো, একটা বিটা কণা নিঃসরণের ফলে একটি পরমাণুর ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক কিরূপ পরিবর্তন হবে। প্রথমত, ভর সংখ্যার কোনো রকম পরিবর্তন হয় না, পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 1 বৃদ্ধি পায়। তাহলে এই প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই তোমরা ভালোভাবে দেখে যাও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তারা ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করে দিও। যারা ফেসবুকের পেজ থেকে দেখছো অবশ্যই তারা ফেসবুকের পেজটাকে ফলো করো। আজকে এখানেই শেষ করছি। অবশ্যই আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত ভালো হবে, অবশ্যই ভালো হবে, কোনো চাপ নেই। যারা আমাদেরকে সারা বছর ফলো করেছো তাদের অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।